ওয়েলকাম টু দ্য ডিবেট। আজকাল কথায় কথায় এই ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ শব্দটাকে আমরা প্রায়শই একটা রাজনৈতিক গালি বা প্রতিপক্ষকে ঘায়েল করার একটা সস্তা হাতিয়ার হিসেবে ব্যবহার হতে দেখি। একদম। সোশ্যাল মিডিয়াতে তো বটেই। ঠিক, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের পরিসরে, বিশেষ করে একাডেমিক জগতে, এটা নিয়ে একটা অত্যন্ত গভীর এবং তাত্ত্বিক বিতর্ক চলছে। আমাদের আজকের বিতর্কের মূল প্রশ্নটি হল, বর্তমান সময়ের এই যে স্বৈরতান্ত্রিক, উগ্র জাতীয়তাবাদী বা অনুদার রাজনৈতিক আন্দোলনগুলো আমরা বিশ্বজুড়ে দেখছি, এগুলোকে কি আমাদের সরাসরি ফ্যাসিজম হিসেবে সংজ্ঞায়িত করা উচিত, নাকি ফ্যাসিবাদের তকমা দিতে গেলে নির্দিষ্ট কিছু ঐতিহাসিক মাপকাঠি পূরণ হওয়া বাধ্যতামূলক, যেমন ধরুন গণতন্ত্রের সম্পূর্ণ বিনাশ ও একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা? হ্যাঁ, এটাই আসলে আজকের কোর ইস্যু। এই তাত্ত্বিক বিশ্লেষণে আমার অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। আমি মনে করি ফ্যাসিবাদের সংজ্ঞায়নে ঐতিহাসিক এবং তাত্ত্বিক কাঠিন্য বা যাকে বলে রিগর বজায় রাখাটা অত্যন্ত জরুরি। গণতন্ত্রের সম্পূর্ণ পতন এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া কোনো ব্যবস্থাকে ঢালাওভাবে ফ্যাসিবাদ বলাটা শুধু তাত্ত্বিকভাবেই ভুল নয়, এটি আমাদের বর্তমান রাজনৈতিক সংকটগুলোর একদম নতুন এবং ভিন্ন যে চরিত্র, সেটা বুঝতেও বেশ বড় রকম বাধা দেয়। আজকের এই প্রাসঙ্গিক আলোচনায় আমার অবস্থানটা ঠিকের বিপরীত জায়গায়। আমি মনে করি ফ্যাসিবাদ কেবল ইতিহাসের পাতায় বা মিউজিয়ামে আটকে থাকা কোনো স্থির চেকলিস্ট নয়, বা ১৯৩০-এর দশকের হুবহু পুনরাবৃত্তির অপেক্ষায় থাকার মতো কোনো বিষয়ও এটি নয়। এটি মূলত একটা চলমান রাজনৈতিক কৌশল এবং ক্ষমতার একটা সুনির্দিষ্ট প্রজেক্ট। যখন কোনো রাজনৈতিক শক্তি একটা কল্পিত পৌরাণিক অতীতের গল্প ভাঁতে, সমাজের নির্দিষ্ট কোনো দুর্বল গোষ্ঠীকে বলির পাঠা বানায় আর শাসক বা অভিজাত শ্রেণীর সাথে আতাতের মাধ্যমে নিজেদের বৈধতা আদায় করে নেয়, তখন সেই আচরণকে ফ্যাসিবাদী কৌশল হিসেবেই চিহ্নিত করার সবচেয়ে বেশি যৌক্তিক। একটা নির্দিষ্ট ঐতিহাসিক কাঠামোর জন্য অপেক্ষা করার অর্থ হল এই বিপদের আসল রূপটাকে আমাদের চোখের সামনে বাড়তে দেওয়া। আচ্ছা, চলুন বিষয়টা আমরা স্কোয়ারের ডে গবেষণার জায়গা থেকে একটু ভেঙে আলোচনা করি। প্রখ্যাত ইতিহাসবিদ ফ্রেডেরিকো ফিনচেলস্টেইন এবং রজার গ্রিফিনের গবেষণার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে ফ্যাসিবাদের একটা একেবারে অপরিহার্য শর্ত বা কোর ক্রাইটেরিয়া হল ডিকটেটরশিপ বা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা। একটু ইতিহাসের দিকে তাকান। মুসোলিনি ১৯২২ সালে ক্ষমতায় এসেছিলেন ঠিকই, কিন্তু ১৯২৫ সালের মধ্যে তিনি ইতালির সংবিধান, নির্বাচন ব্যবস্থা এবং সমস্ত বিরোধী দলকে আইন করে সম্পূর্ণরূপে বাতিল করেছিলেন। সেটা ঠিক। অন্যদিকে হিটলার ১৯৩৩ সালে চ্যান্সেলর হওয়ার পর মাত্র কয়েক মাসের মধ্যে রাইখস্ট্যাগ ভবনে অগ্নিকাণ্ডের সুযোগ নিয়ে জরুরি অবস্থা জারি করেন, সমস্ত রাজনৈতিক স্বাধীনতা ও বিরোধী দল নিষিদ্ধ করেন। অর্থাৎ ফ্যাসিবাদের মূল লক্ষ্যই হল গণতান্ত্রিক কাঠামোকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া। কিন্তু বর্তমানে আমরা বিশ্বে যা দেখছি তাকে রজার গ্রিফিন ইললিবারেল ডেমোক্রেসি বা অনুদার গণতন্ত্র হিসেবে সংজ্ঞায়িত করেছেন। এই ব্যবস্থায় নেতারা গণতান্ত্রিক কাঠামোর ভেতর থেকেই কাজ করেন, তারা নির্বাচন করেন, পার্লামেন্ট টিকিয়ে রাখেন। কিন্তু তারা তো সেই কাঠামোগুলোকে ভেতর থেকে একেবারে ভাঁপা করে দেন। ঠিক, তারা হয়তো ব্যক্তি অধিকার খর্ব করছেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা সীমিত করছেন, কিন্তু তারা পুরো গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করে এক দলীয় শাসন প্রকাশ্যে কায়েম করছেন না। যখন আমরা এই অনুদার গণতন্ত্রকে ঢালাওভাবে ফ্যাসিবাদ বলি, তখন আমরা বর্তমানের এই নব্য বিপদের স্বকীয়তাটা বিশ্লেষণ করতে ব্যর্থ হই। আমাদের বুঝতে হবে সব কর্তৃত্ববাদী শাসনই আসলে ফ্যাসিবাদ নয়। দেখুন, আমি বিষয়টিকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছি। সমাজবিজ্ঞানী উইলিয়াম রবিনসন এবং অন্যান্য স্কলারদের দৃষ্টিভঙ্গি যদি আমরা বিশ্লেষণ করি, তবে দেখব যে ফ্যাসিবাদকে ওই ১৯৩০-এর দশকের জার্মানি বা ইতালির হুবহু প্রতিচ্ছবি হিসেবে খোঁজা এক ধরনের বুদ্ধিবৃত্তিক বিভ্রান্তি। রবিনসনের মতে এটি একটি সুনির্দিষ্ট প্রজেক্ট। আপনি যদি ইতিহাসের দিকে তাকান, হিটলার এবং মুসোলিনিও কিন্তু শুরুতেই একনায়কতন্ত্র কায়েম করেননি। মুসোলিনির ব্ল্যাক শার্টরা যখন সমাজতন্ত্রীয় কমিউনিস্টদের ওপর হামলা চালাচ্ছিল, তখন পুঁজিপতি ও রাজনৈতিক অভিজাতরাই তাদের অর্থায়ন করেছিল এবং বৈধতা দিয়েছিল, কারণ তারা শ্রমিকদের বিপ্লবকে ভয় পেত। হ্যাঁ, ওই অভিজাতদের সমর্থনের বিষয়টা ইতিহাসে খুব স্পষ্ট।
একদম। আর আজকের দিনেও আমরা ঠিক একই কৌশল দেখতে পাচ্ছি। বর্তমানের অনেক উগ্র জাতীয়তাবাদী নেতা অভিজাতদের সমর্থন নিয়ে নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে বলির পাটা বানিয়ে ক্ষমতা কুক্ষিগত করছেন। তারা যদি আজকে কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি নাও করেন, তাদের ক্ষমতা দখলের এই যে অন্তর্নিহিত পদ্ধতি, একে ফ্যাসিবাদী কৌশল বলাটা মোটেই ভুল নয়। আমি বুঝতে পারছি আপনি কেন এমনটা ভাবছেন, কিন্তু আমাকে একটি ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরতে দিন। রজার গ্রিফিনের ধারণা অনুযায়ী অনুদার গণতন্ত্র আর ফ্যাসিবাদ সমার্থক নয়। আপনি বলছেন কৌশলগুলো এক, কিন্তু ফ্যাসিবাদের চূড়ান্ত লক্ষ্য এবং অনুদার গণতন্ত্রের লক্ষ্যের মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে। ফ্যাসিবাদের মূল উদ্দেশ্যই হল ভেতর থেকে গণতন্ত্রকে পুরোপুরি উপড়ে ফেলা। তারা মনে করে গণতন্ত্র একটি দুর্বল, আপোষকামী এবং ক্ষয়িষ্ণু ব্যবস্থা। মুসোলিনি তো স্পষ্টতই বলেছিলেন যে ইতালির গণতন্ত্র আপোষের নেশায় মত্ত। তার বদলে তিনি এমন একটা সমাজ চেয়েছিলেন যা পুরোপুরি সামরিক কাঠামোর ওপর দাঁড়িয়ে থাকবে। কিন্তু অনুদার গণতন্ত্রের নেতারাই বা গণতন্ত্রকে কতটা সম্মান করেন? তারা তো নির্বাচন ব্যবস্থাটাকে স্রেফ একটা লোক দেখানোর নাটকে পরিণত করেন। এখানেই তো সূক্ষ্ম পার্থক্যটা। বর্তমান সময়ের অনুদার গণতান্ত্রিক নেতারা কিন্তু গণতন্ত্রের কাঠামো ভাঙছেন না, বরং তারা একে বিকৃত করছেন। তারা নির্বাচন ব্যবস্থাকে নিজেদের অনুকূলে ব্যবহার করছেন ঠিকই, কিন্তু তারা নির্বাচনের বৈধতাকে প্রকাশ্যে অস্বীকার করছেন না। তারা নিজেদের একনায়ক হিসেবে ঘোষণাও করছেন না, কারণ বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে তাদের ওই গণতান্ত্রিক বৈধতার মুখোশটা খুব দরকার। ফ্যাসিবাদ শব্দের যথেচ্ছ ব্যবহার আমাদের এই নতুন বিপদের প্রকৃতি বুঝতে বাধা দেয়। যদি আমরা বর্তমান সংকটকে ফ্যাসিবাদ বলি, তবে আমরা ভুল জায়গায় সমাধান খুঁজব। আমরা এমন একটা শত্রুর সাথে লড়াইয়ের প্রস্তুতি নেব যে শত্রু হয়তো ১৯৪৫ সালেই মারা গেছে, আর আসল বর্তমান শত্রু আমাদের পাশ কাটিয়ে দিব্যি চলে যাবে। দুঃখিত, কিন্তু আমি এই যুক্তির সাথে একমত হতে পারছি না। আমাকে বলতে দিন কেন। আপনি বলছেন অনুদার গণতন্ত্র। শব্দটা শুনতে বেশ পরিশীলিত এবং একাডেমিক মনে হলেও এটি প্রকৃত বিপদকে অনেকটাই স্বাভাবিক ও সহনীয় করে তোলে। এটি মানুষকে এই বলে শান্ত রাখে যে অন্তত আমাদের নির্বাচন তো হচ্ছে, বিরোধী দল তো আছে, এটা তো আর হিটলারের জার্মানি নয়। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে হিটলার নিজেও তো ওই গণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করেই ক্ষমতা এসেছিলেন। ভাইমার প্রজাতন্ত্রের সময়টায় ঠিক তাই। ১৯২৮ সালের নির্বাচনে নাৎসিরা তেমন ভোট পায়নি, কিন্তু ১৯২৯ সালের মহামন্দার পর ১৯৩০ এবং ১৯৩২ সালে নির্বাচনে তারা বিপুল ভোট পায়। তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতরে থেকেই চ্যান্সেলর পদ লাভ করে। এরপর সুযোগ বুঝে রাইখস্ট্যাগ ভবনে অগ্নিকাণ্ডের পর তারা রাতারাতি সেই গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। উইলিয়াম রবিনসন ঠিক এই জায়গাটিতেই সতর্ক করেছেন। কিন্তু রবিনসনের এই সতর্কতার মানে এই নয় যে প্রক্রিয়া চলাকালীন অবস্থাতেই তাকে চূড়ান্ত পরিণতি হিসেবে ধরে নিতে হবে। না, মানেটা হলো আমরা যদি গণতন্ত্রের সম্পূর্ণ পতনের জন্য অপেক্ষা করি এবং কেবল তখনই তাকে ফ্যাসিবাদ বলার সিদ্ধান্ত নিই, তবে অর্থ হল ফ্যাসিবাদ প্রতিরোধের সুযোগ চিরতরে হারিয়ে ফেলা। কারণ যখন এটি পূর্ণাঙ্গ রূপ নেয়, তখন আর প্রতিরোধ করার মতো কোনো গণতান্ত্রিক হাতিয়ার বা প্রতিষ্ঠান অবশিষ্ট থাকে না। আপনি যাকে অনুদার গণতন্ত্র বলছেন, তা আসলে ফ্যাসিবাদেরই একটা ইনকিউবেশন পিরিয়ড বা প্রস্তুতিকাল হতে পারে। আমরা রোগটাকে ক্যান্সার বলব কিনা, তার জন্য তো রোগীর মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে পারি না, তাই না? আপনার অ্যানোলজিটা চমৎকার এবং ঐতিহাসিক প্রেক্ষাপটটিও সঠিক যে হিটলার গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহার করেছিলেন। কিন্তু এখানেই পার্থক্যটি আরও স্পষ্ট হওয়া প্রয়োজন। হিটলার এবং মুসোলিনির একটা সুনির্দিষ্ট আধা সামরিক বা প্যারামিলিটারি বাহিনী ছিল। জার্মানিতে ব্রাউন শার্ট এবং ইতালিতে ব্ল্যাক শার্ট। তারা প্রকাশ্যে রাস্তায় রাস্তায় সহিংসতা চালাত। তারা সমাজতন্ত্রীদের অফিসে আগুন দিত, প্রকাশ্য দিবালোকে তাদের হত্যা করত। এই যে সহিংসতার একটা মহিমান্বিত রূপ, যাকে মুসোলিনি বলতেন পবিত্র এবং অভিজাত্যের প্রতীক, তা ফ্যাসিবাদের একটা একেবারে অপরিহার্য শর্ত। কিন্তু সহিংসতা তো যুগে যুগে রূপ বদলায়, কিন্তু ফ্যাসিবাদের সহিংসতা শুধু রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে হয় না। ফ্যাসিবাদের একটা নিজস্ব কনসেপ্ট আছে, যাকে বলা হয় ট্রেঞ্চোক্রেসি বা ট্রেঞ্চের শাসন। প্রথম বিশ্বযুদ্ধের পরীক্ষায় যারা যুদ্ধ করেছে, রক্ত দেখেছে, তারা ফিরে এসে সমাজটাকে গায়ের জোরে বদলে দেবে। রাষ্ট্রের বাইরে গিয়ে স্বাধীনভাবে সহিংসতা চালানোর এই যে ফ্যাসিবাদী বৈশিষ্ট্য, তার অনুপস্থিতি কি প্রমাণ করে না যে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি রাজনৈতিক কাঠামোর মধ্যে রয়েছি?
আজকের অনুদার গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে কি আমরা এমন প্রাতিষ্ঠানিক এবং প্রকাশ্য আধাসামরিক বাহিনীর তাণ্ডব দেখি? বর্তমান নেতারা পুলিশ বা সামরিক বাহিনীর প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে তাদের ক্ষমতা প্রয়োগ করেন, কোনো স্বাধীন আধাসামরিক বাহিনীর মাধ্যমে নয়। ঠিক এই জায়গাতেই আমি উইলিয়াম রবিনসনের ট্রায়াঙ্গুলেশন বা ত্রিমাত্রিক জোট তত্ত্বের কথা উল্লেখ করতে চাই। আপনি যে প্রাতিষ্ঠানিক কাঠামোর কথা বলছেন, রবিনসন দেখাচ্ছেন কিভাবে সেই প্রাতিষ্ঠানিক কাঠামো চরমপন্থার সাথে মিশে যায়। রবিনসনের মতে একটি ফ্যাসিবাদী প্রকল্প তখনই সফল হয় যখন তিনটি বিষয়ের মধ্যে একটা জোট তৈরি হয়। একদিকে অর্থনৈতিক অভিজাত বা ক্যাপিটালিস্টরা, অন্যদিকে উগ্র ডানপন্থী বা চরমপন্থী রাজনৈতিক শক্তি, এবং তৃতীয়ত একটা ক্ষুব্ধ জনসমর্থন বা মাস বেস। ১৯২০ দশকে ইতালির পুঁজিপতিরা সমাজতন্ত্রীদের হাত থেকে নিজেদের সম্পদ রক্ষার জন্য মুসোলিনির ব্ল্যাক শর্টসদের অর্থায়ন করেছিল। জার্মানিতেও রাজনৈতিক এবং অর্থনৈতিক নেতারা ভেবেছিলেন তারা হিটলারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং কমিউনিস্টদের দমাতে তাকে ব্যবহার করবেন। এই অভিজাত শ্রেণীর সমর্থনের পয়েন্টটা আমি মানছি, কিন্তু অনেক ক্ষেত্রেই উগ্র জাতীয়তাবাদী নেতাদের সমর্থন দিচ্ছেন, কারণ এই নেতারা তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করেন। এই অভিজাতদের সমর্থন ছাড়া ফ্যাসিবাদী প্রকল্প কখনো এগোতে পারে না। হিটলারের মিউনিক বিয়ার হল পুশ বা অভ্যুত্থান ব্যর্থ হয়েছিল কারণ তখন তার সাথে এই অভিজাতদের জোট ছিল না। পরবর্তীতে তিনি যখন এই জোট নিশ্চিত করেন তখনই তিনি সফল হন। আজকে যখন আমরা এই আঁতাত দেখতে পাচ্ছি, তখন তাকে ফ্যাসিবাদী কাঠামোর বাইরে রাখাটা অনুচিত। আর আপনি যে আধাসামরিক বাহিনীর কথা বললেন, আধুনিক যুগে তার হয়তো দরকারই নেই। এখন ডিজিটাল মব বা রাষ্ট্রীয় মদতপুষ্ট স্টক্যাস্টিক টেরোরিজম দিয়ে সেই একই ভয়ের রাজত্ব অনায়াসে কায়েম করা যায়। এটি একটি চামকপ্রদ বিষয়, তবে আমি এটিকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে চাই। আপনি রবিনসনের ট্রায়াঙ্গুলেশন বা অভিজাতদের সমর্থনের যে কথা বললেন, তা রাজনৈতিক ইতিহাসে একেবারেই নতুন কিছু নয়। পুঁজিপতি বা অভিজাতরা যুগে যুগে তাদের স্বার্থ রক্ষার্থে বিভিন্ন সরকারকে সমর্থন দিয়েছে, তা সে রক্ষণশীল হোক, রাজতান্ত্রিক হোক বা স্বৈরতান্ত্রিক হোক। কেবল অভিজাতদের সমর্থন পেলেই এবং একটা ক্ষুব্ধ জনসমর্থন থাকলেই একটি সরকার ফ্যাসিবাদী হয়ে যায় না। আপনি যদি সব স্বৈরাচারী এবং অভিজাতদের আতাতকেই ফ্যাসিবাদ বলেন, তাহলে শব্দটার যে সুনির্দিষ্ট ঐতিহাসিক এবং তাত্ত্বিক অর্থ, সেটা তো তার ভার হারিয়ে ফেলে। কিন্তু আমি তো সব স্বৈরাচারকে ফ্যাসিবাদ বলছি না। আমি বলছি সেই স্বৈরাচারকে ফ্যাসিবাদ বলতে যেখানে একটা সুনির্দিষ্ট আখ্যান বা ন্যারেটিভ কাজ করে। আমি সেই আখ্যানের কথায় আসছি, কিন্তু তার আগে প্রাতিষ্ঠানিক পার্থক্যের জায়গাটা ক্লিয়ার করা দরকার। ফ্যাসিবাদের একটা অন্যতম প্রধান শর্ত হল সমাজে এক ধরনের সাময়িক এবং আধাসামরিক গণজাগরণ বা ম্যাস মোবিলাইজেশন তৈরি করা, যা ধীরে ধীরে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে গিলে খায়। গ্রিফিন যেটাকে বলেছেন প্যালিনজেনেটিক আল্ট্রান্যাশনালিজম বা জাতীয় পুনর্জন্মের মেদ। কিন্তু এই পুনর্জন্মের জন্য ফ্যাসিবাদীরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পুরোপুরি গুড়িয়ে দিয়ে নতুন একটা টোটালিটেরিয়ান বা সর্বগ্রাসী রাষ্ট্র বানাতে চায়। বর্তমানে নেতারা কিন্তু সেটা চান না। তারা চান রাষ্ট্র কাঠামোটা থাকুক, শুধু তার চাবিকাঠিটা তাদের হাতে থাকুক। ঐতিহাসিক এই পদ্ধতিগত পার্থক্যগুলোকে আমরা কোনোভাবেই উপেক্ষা করতে পারি না। আপনি প্রাতিষ্ঠানিক কাঠামোর পার্থক্যের ওপর অনেক বেশি জোর দিচ্ছেন, কিন্তু ফ্যাসিবাদের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি তার কাঠামোর চেয়েও তার আখ্যানে বা ন্যারেটিভের মধ্যে বেশি নিহিত। টিমোথি স্নাইডারের যুক্তির প্রতিধ্বনি করে আমি বলতে চাই, ফ্যাসিবাদের মূল শক্তি লুকিয়ে আছে এর পৌরাণিক আখ্যানে বা মিথিক ন্যারেটিভে। স্নাইডার এটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন প্লাস্টিক মোমেন্ট হিসেবে। প্লাস্টিক মোমেন্ট বলতে আপনি সেই কল্পিত অতীতের কথা বলছেন? ঠিক তাই। এটি ভবিষ্যতের কোনো বাস্তব, যৌক্তিক বা গঠনমূলক পরিকল্পনা দেয় না। এটি বরং একটা কল্পিত বিশুদ্ধ অতীতকে সামনে নিয়ে আসে, যে অতীত বাস্তবে হয়তো কখনোই ছিল না, কিন্তু মানুষের আবেগের কাছে তাকে প্লাস্টিকের মতো ছাঁচে ফেলা যায়। এই আখ্যানে বলা হয় যে আমরা একসময় মহান ছিলাম, আমাদের একটা সোনালী যুগ ছিল, কিন্তু ভেতরের কোনো শত্রু বা অশুদ্ধ গোষ্ঠী, তা সে অভিবাসী হোক, নির্দিষ্ট কোনো ধর্মাবলম্বী হোক বা রাজনৈতিক প্রতিপক্ষ হোক, তারা আমাদের সেই গৌরব কেড়ে নিয়েছে। এবং একমাত্র সেই শত্রুকে সমাজ থেকে নির্মূল করতে পারলেই সেই অতীত গৌরব ও শান্তি আবার ফিরে আসবে। কিন্তু এই ধরনের আখ্যান তো রাজনীতির একটা সাধারণ কৌশল। না, এটা সাধারণ কৌশল নয়।
1930-এর দশকে জার্মানিতে যেভাবে আর্য জাতির এক ভুয়া ভাষাতাত্ত্বিক এবং জৈবিক ইতিহাস তৈরি করে ইহুদিদের বলির পাঠা বানানো হয়েছিল, আজকেও আমরা বিশ্বজুড়ে বিভিন্ন উগ্র জাতীয়তাবাদী নেতাদের ঠিক একই ধরনের আখ্যান তৈরি করতে দেখছি। এই যে আমরা বনাম তারা বিভাজন তৈরি করে পুরো জাতিকে একটা মানসিক যুদ্ধাবস্থায় নিয়ে যাওয়া এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সেই তারাকে অবদমন করা, এটি ফ্যাসিজমের একেবারে মৌলিক চরিত্র। প্রাতিষ্ঠানিক কাঠামো হয়তো যুগে যুগে বদলাবে, কিন্তু এই যে অন্যকে নির্মূল করার পৌরাণিক আখ্যান, এটাই ফ্যাসিজমের আসল কোর বা নির্যাস। আমি আপনার এই যুক্তিতে পুরোপুরি আশ্বস্ত নই, কারণ অতীতকে মহিমান্বিত করা বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে বর্তমান দুর্দশার জন্য দোষারোপ করা অনেক সাধারণ পপুলিস্ট বা জনতাবাদী রাজনীতিতেও হরহামেশা দেখা যায়। আপনি স্নাইডারের যে প্লাস্টিক মোমেন্টের কথা বললেন, সেটা তো যে কোনো নস্টালজিক পলিটিক্সেই থাকে। পৃথিবীতে এমন অনেক রাজনৈতিক দল আছে যারা সোনালী অতীতের কথা বলে, কিন্তু তাদের সবাইকে কি আমরা ফ্যাসিস্ট বলতে পারি? পপুলিজম আর ফ্যাসিবাদের মধ্যে একটা পরিষ্কার লাইন টানা দরকার। একে ফ্যাসিবাদ হিসেবে সংজ্ঞায়িত করতে হলে এর সাথে আরও কিছু সুনির্দিষ্ট মাপকাঠি স্পষ্টভাবে থাকতে হবে। যেমন শুধু দেশের ভেতরের শত্রুকে দমন নয়, এর সাথে থাকতে হবে যুদ্ধভিত্তিক সম্প্রসারণবাদ। আপনি ইম্পিরিয়ালিজম বা সাম্রাজ্যবাদের কথা বলছেন? হ্যাঁ, ঠিক তাই। হিটলার এবং মুসোলিনির ফ্যাসিবাদ কেবল নিজেদের দেশের ভেতরেই আটকে থাকেনি, তাদের মতাদর্শের একেবারে মজ্জাগত বৈশিষ্ট্যের মধ্যে নিহিত ছিল অন্য দেশ জয় করার এবং সাম্রাজ্য বিস্তার করার আগ্রাসী আকাঙ্ক্ষা, যা শেষমেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জন্ম দিয়েছিল। মুসোলিনির সেই বিখ্যাত স্লোগান বিলিভ, ওবে, ফাইট, এই মন্ত্র কেবল দেশের ভেতরে শত্রুদের জন্য ছিল না, এটি ছিল আন্তর্জাতিক সম্প্রসারণের একটা হাতিয়ার। বর্তমানের অনুদার গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে আমরা কি এই মাত্রার সম্প্রসারণবাদী বা যুদ্ধভিত্তিক আগ্রাসন দেখি? বেশিরভাগ উগ্র জাতীয়তাবাদী নেতাই তো বরং আইসোলেশনিস্ট বা বিচ্ছিন্নতাবাদী। তারা তো বরং বলছেন, আমরা নিজেদের দেশের দিকে ফোকাস করব, বাইরের বিশ্বের যুদ্ধে জড়াবো না। এই যে সম্প্রসারণবাদের অনুপস্থিতি, এটি প্রমাণ করে যে কেবল পৌরাণিক আখ্যান থাকলেই তাকে ফ্যাসিবাদ বলাটা তাত্ত্বিকভাবে অসম্পূর্ণ থেকে যায়। আপনার সম্প্রসারণবাদের এই যুক্তি কি বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু আমি মনে করি এটি ফ্যাসিবাদের একটি চূড়ান্ত পরিণতি, এর সূচনা নয়। আপনি যদি ইতিহাসের টাইমলাইনটা দেখেন, 1938 সালে যখন হিটলার ইহুদিদের ব্যবসা প্রতিষ্ঠান এবং উপাসনালয় ভাঙচুর করছিলেন, ক্রিস্টাল নাক্ট বা নাইট অফ ব্রোকেন গ্লাসের সময় হাজার হাজার মানুষকে বন্দী করছিলেন, তখনও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়নি। জার্মানি তখনও অন্য কোনো দেশে বড় মাপের আগ্রাসন চালায়নি। তাহলে তখন কি জার্মানি ফ্যাসিস্ট রাষ্ট্র ছিল না? অবশ্যই ছিল। ফ্যাসিবাদ প্রথমে ঘরের ভেতরের শত্রুকে ধ্বংস করে, নিজের ক্ষমতাকে নিরঙ্কুশ করে, তারপর বাইরের দিকে হাত বাড়ায়। কিন্তু তাদের আইডিওলজিতে তো শুরু থেকেই সেই যুদ্ধের ব্লুপ্রিন্ট ছিল। ব্লুপ্রিন্ট থাকলেও সেটা বাস্তবায়ন করতে তাদের সময় লেগেছিল। আপনি বলছেন জনতাবাদী বা পপুলিস্ট রাজনীতিতেও অতীতকে মহিমান্বিত করা হয়, কিন্তু পপুলিজম আর ফ্যাসিবাদের পার্থক্য হল পপুলিজম কেবল দোষারোপ করেই হয়তো থেমে যায় বা নীতির পরিবর্তন চায়, কিন্তু ফ্যাসিবাদ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সেই নির্দিষ্ট গোষ্ঠীকে সামাজিকভাবে, মানসিকভাবে এবং শেষ পর্যন্ত শারীরিকভাবে নির্মূল করার পদক্ষেপ নেয়। যখন রাজনীতি আর ভবিষ্যতের নীতি নির্ধারণ নিয়ে থাকে না, বরং একটি অবাস্তব কল্পিত অতীতকে ফিরিয়ে আনার নামে বর্তমানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার ইন্ধন যোগায়, তখন তাকে কেবল পপুলিজম বলে লঘু করে দেখার সুযোগ নেই। আমাদের মনে রাখতে হবে, ফ্যাসিজম সবসময় তার নিজের সময়ের প্রযুক্তি এবং পরিস্থিতি অনুযায়ী রূপ বদলায়। 21 শতকের ফ্যাসিজম তো আর হুবহু 20 শতকের মতো দেখতে হবে না, কিন্তু রবিনসন বা স্নাইডার যা বোঝাতে চেয়েছেন, এর অন্তর্নিহিত নির্যাস বা এসেন্স একই থাকে। আলোচনার এই পর্যায়ে এসে আমাদের উভয় পক্ষের যুক্তির একটি সারসংক্ষেপ টানা প্রয়োজন। আমাদের এই দীর্ঘ তাত্ত্বিক বিতর্কের পরও আমি এখনও আমার এই অবস্থানে দৃঢ় যে ফ্যাসিবাদের সংজ্ঞাকে একটি নির্দিষ্ট ঐতিহাসিক এবং তাত্ত্বিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখা আমাদের রাজনৈতিক বিশ্লেষণের স্বচ্ছতার জন্যই অত্যন্ত প্রয়োজন। আমরা যখন বর্তমানের রাজনৈতিক সংকটগুলোকে ঢালাওভাবে ফ্যাসিবাদ বলে আখ্যায়িত করি, তখন শব্দটির অতিব্যবহার এর ঐতিহাসিক ভয়াবহতাকে লঘু করে দেয়।
ফ্রেডেরিকো ফিনচেলস্টেইন যেমনটি অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, বর্তমানের অনেক নেতাই হয়তো ওয়ানাবে ফ্যাসিস্ট বা ফ্যাসিস্ট হতে ইচ্ছুক, কিন্তু যতক্ষণ না তারা গণতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করছেন এবং সর্বগ্রাসী কাঠামো তৈরি করছেন, ততক্ষণ তাদের এই তাত্ত্বিক কাঠামোর আওতায় ফেলা যায় না। আমাদের উচিত বর্তমানের এই অনুদার গণতন্ত্রের মতো নতুন রাজনৈতিক সংকটগুলোকে তাদের নিজস্ব পরিচয় মূল্যায়ন করা, কারণ ভুল রোগ নির্ণয় করলে তার চিকিৎসাও ভুল হতে বাধ্য। আমরা যদি পপুলিজমকে ফ্যাসিবাদ ভেবে ভুল অস্ত্রের সাহায্য নিই, তবে আমরা এই নতুন ধরনের স্বৈরতন্ত্রকে আটকাতে পুরোপুরি ব্যর্থ হব। আপনার পয়েন্ট আমি বুঝতে পারছি, কিন্তু আমার সারসংক্ষেপ হল ফ্যাসিবাদকে কেবল ইতিহাসের একটি অধ্যায় হিসেবে বা একটি সম্পূর্ণ পূরণ হওয়া চেকলিস্ট হিসেবে দেখলে আমরা বর্তমানের সতর্কতাগুলোকে এড়িয়ে যাব। ফ্যাসিবাদ কোনো স্থির বিষয় বা শুধু একটি আউটকাম নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। এর অন্তর্নিহিত কৌশল যেমন পৌরাণিক অতীতের আখ্যান তৈরি করা, সহিংসতাকে ডিজিটাল যুগে নতুন রূপে পরোক্ষভাবে ইন্ধন দেওয়া, দুর্বলকে বলির পাঠা বানানো এবং অভিজাতদের সাথে ট্রায়াঙ্গুলেশনের মাধ্যমে ক্ষমতা সুসংগত করা, এগুলোকে চিহ্নিত করা অনেক বেশি জরুরি। আমরা যদি কেবল গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি ঠোকা পর্যন্ত অপেক্ষা করি, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। অনুদার গণতন্ত্র শব্দটি প্রকৃত বিপদের মাত্রা বোঝাতে ব্যর্থ। পদ্ধতিগতভাবে যখন কোনো রাষ্ট্র তার নাগরিকদের একটি অংশকে অমানবীকরণ করে এবং ক্ষমতা কুক্ষিগত করার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অপব্যবহার করে, তখন তাকে তার সঠিক নামেই ডাকা উচিত, যাতে মানুষ বিপদের মাত্রাটা বুঝতে পারে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আমরা মনে হয় সম্পূর্ণ একমত হতে পারি। তা হল ১৯৩০-এর দশকের ঘটনাবলী আজকের দিনের রাজনৈতিক প্যাটার্ন বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা। মুসোলিনি ও হিটলার যেভাবে সমাজতন্ত্রের ভয় দেখিয়ে মূলধারার পুঁজিপতি ও অভিজাতদের স্বীকৃতি আদায় করেছিলেন এবং গণতান্ত্রিক সুযোগ কাজে লাগিয়ে পরবর্তীতে তাকেই ধ্বংস করেছিলেন, সেই ইতিহাস আমাদের বারবার মনে করিয়ে দেয় যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কতটা ভঙ্গুর হতে পারে। মানব ইতিহাসের আধিপত্য, নিয়ন্ত্রণ এবং অন্যকে অবদমন করার সেই অন্ধকার প্রবৃত্তিগুলো আজও আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়নি। আমরা কেউই এর থেকে পুরোপুরি মুক্ত নই। একদম ঠিক। আমি আপনার এই শেষ কথাটার সাথে পুরোপুরি একমত। এই অন্ধকার প্রবৃত্তিগুলো মানুষের মজ্জাগত, যা সঠিক পরিস্থিতি এবং উস্কানি পেলে যে কোনো সমাজে আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আমরা নিজেদের যতই আধুনিক বা উন্নত মনে করি না কেন, ভয় এবং নিয়ন্ত্রণের সেই আদিম ফাঁদে পা দেওয়ার ঝুঁকি আমাদের সবসময়ই রয়েছে। সোর্স মেটেরিয়ালেও ঠিক এই কথাটি খুব শক্তভাবে বলা হয়েছে। আধিপত্য এবং সহিংসতা মানব ইতিহাসে ব্যতিক্রম নয়, বরং অনেক ক্ষেত্রে এটি নিয়ম হিসেবেই কাজ করেছে। তাই আমাদের ১৯৩৩ সালের জন্য বা একটা পূর্ণাঙ্গ স্বৈরতন্ত্রের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই, বরং এই প্যাটার্নগুলো বা এই ফ্যাসিস্ট কৌশলগুলো যখনই দৃশ্যমান হয়, তখনই তাকে প্রশ্নবিদ্ধ করা এবং তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করে প্রতিরোধ করা আমাদের দায়িত্ব। আজকের এই গভীর এবং জটিল আলোচনা থেকে এটা স্পষ্ট যে বর্তমান রাজনীতিতে ফ্যাসিবাদের সংজ্ঞায়ন নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেও ভিন্ন ভিন্ন যৌক্তিক দৃষ্টিভঙ্গি রয়েছে। একদিকে রয়েছে ঐতিহাসিক কাঠিন্য বজায় রাখার যুক্তি, অন্যদিকে রয়েছে চলমান রাজনৈতিক কৌশলকে চিহ্নিত করার তাগিদ। আমরা আজ কোনো একটি নির্দিষ্ট উপসংহারে পৌঁছানোর বা কাউকে বিজয়ী ঘোষণা করার চেষ্টা করিনি, বরং আমাদের উদ্দেশ্য ছিল এই তাত্ত্বিক এবং ঐতিহাসিক বিষয়গুলোর বিভিন্ন স্তর আপনাদের সামনে তুলে ধরা। আপনারা যারা এই বিষয়ে আরও গভীরে গিয়ে নিজেদের মতো করে একটা উপসংহার টানতে চান, তারা আজকের আলোচনার সোর্স মেটেরিয়াল এবং উল্লেখিত গ্রিফিন, ফিনচেলস্টেইন, রবিনসন বা স্নাইডারের কাজগুলো অধ্যয়ন করতে পারেন। আমাদের আজকের এই বৌদ্ধিক আদান-প্রদান এখানেই শেষ করছি।